অধ্যায় ১-৬ ঝ্যাং জে হু ডাই। শীতের ভোরটা বেশ ঠান্ডা ছিল, মাটিতে কিছু দানবদের লাশ জমে গেছে। লু ফেং ধীরে ধীরে এই রাস্তা দিয়ে হেঁটেছিল এবং সেখানে দুটি ছায়া বিড়াল একটি বন্য সুজোরের মাংসে আনন্দদায়কভাবে ভোজন করছিল। যাই হোক, যখন তারা বুঝতে পেরেছিল যে কেউ আসছে, তারা দ্রুত লুকিয়ে গেল। দানবেরও কিছু বুদ্ধি ছিল। ০০৩ শহরে, এখানে আশেপাশে হস্তক্ষেপ করা সমস্ত মানুষ খুব শক্তিশালী ছিল, তাই এক বা দুটি সৈনিক স্তরের দানব তাদের থামাতে পারে না। ওই দুটি ছায়া বিড়াল সম্ভবত অন্য ছায়া বিড়ালকে ডেকে আনতে গিয়েছিল। লু ফেং দ্রুত রাস্তা দিয়ে চলে গেল এবং কিছু সময় নষ্ট করার উদ্দেশ্যে একটি বিশাল বৃত্তের মধ্যে ঘুরতে ঘুরতে এগিয়ে যেতে থাকল। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং মদের দোকানের উত্তর দিকের দরজায় পৌঁছতে প্রায় আধা ঘন্টা সময় লাগল। মদের দোকানের দরজাটি ছিল অত্যন্ত নোংরা এবং সেখানে কিছু কালো রঙের রক্ত ছিল যা মাটিতে বৃষ্টিও ধুয়ে ফেলতে পারে না। লু ফেং সেখানে একা দাঁড়িয়েছিলেন। এটি ইতিমধ্যে আধা ঘন্টা হয়ে গেছে, তাই থান্ডারবোল্ট স্কোয়াডের ৭ সদস্য সম্ভবত এতক্ষণে অনেক দূরে চলে গেছে। লু ফেং তার সামনের দরজার দিকে তাকালেন, যেটি দীর্ঘদিন ধরে ভাঙা ছিল, এবং অবিলম্বে তার আধ্যাত্মিক শক্তি তার বাহুবন্ধনী, তার পিঠের ঢাল এবং তার ব্লেডের উপর নিবদ্ধ করে। এই শক্তিশালী শক্তি লু ফেংয়ের শরীরকে অত্যন্ত হালকা করে তুলেছিল, তার প্রতিটি পদক্ষেপ হালকা হয়ে গেল। উপরে সে সামান্য শব্দ না করে ধাপে ধাপে সিঁড়ি ধরে এগিয়ে গেল। লু ফেং অত্যন্ত সতর্ক ছিলেন, কিন্তু ঠিক যখন তিনি ৩য় তলায় পৌঁছেছিলেন, এক নজরে দেখেন যে সেখানে একটি বিশাল মাস্টিফ বাঘ রয়েছে যেটি ধীরে ধীরে এগিয়ে চলেছে। সেই মাস্টিফ বাঘটিও তাৎক্ষণিকভাবে এই মানব যোদ্ধা লু ফেংকে খুঁজে পেয়েছিল। তারা দুজনেই কার্যত একে অপরকে ঠিক একই সময়ে লক্ষ্য করেছিল এবং লু ফেং এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি অবিলম্বে ঠান্ডা ঘামে ভেঙে পড়েছিলেন। হুশ হুশ! দুটি কালো ছায়া মূলত তাৎক্ষণিকভাবে মাস্টিফ বাঘের দানব জুড়ে আঁকতে থাকে এবং এটির গর্জন করার সুযোগ পাওয়ার আগেই এর বিশাল মাথাটি পড়ে যায়। দুটি নিক্ষেপকারী ছুরি একটি বৃত্তে চারদিকে উড়ে যায় এবং তারপরে তার প্যান্টের বাইরের পকেটে পড়ে। উফ, কোনো সমস্যা নেই, লু ফেং স্বস্তি পেল। ধন্যবাদ, এই দৈত্যটি গর্জন করার কথা মনে করেনি। যদি এটি ঝাং জে হু এবং লি জিয়াওয়ের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে কিছু সমস্যা হবে। যদিও ঝাং জে হু এবং লি জিয়াওকে হত্যা করা মুরগি মারার মতোই সহজ, কিন্তু যদি ঝাং জে হু এবং লি জিয়াও সতর্ক হন, তাহলে তারা মারা যাওয়ার আগেই বজ্রপাত স্কোয়াডের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন। একবার থান্ডারবোল্ট স্কোয়াডের অন্যান্য সদস্যরা জানতে পারে যে একজন মানব যোদ্ধা তাদের লক্ষ্যবস্তু করছে, তারপর লু ফেংয়ের পরবর্তী পদক্ষেপটি চালানোর চেয়ে কয়েকশো গুণ কঠিন হবে। ৭ম তলা। লু ফেং যখন ৬ষ্ঠ তলায় পৌঁছে তখন হাসি ফোটাতে পারলেন না। ভাগ্যক্রমে ৬ষ্ঠ তলায় যাওয়ার পথে তিনি কেবল একটি দৈত্যের মুখোমুখি হন। থান্ডারবোল্ট স্কোয়াড সম্ভবত প্রথমবার এখানে এসে বিল্ডিংটি দ্রুত স্ক্যান করেছিল এবং সেই মাস্টিফ টাইগার দৈত্য সম্ভবত খুব বেশি দিন আগে মদের দোকানে প্রবেশ করেছিল। ৬ষ্ঠ তলার হলওয়েতে লু ফেং ধীরে ধীরে এগিয়ে গেলেন। জানালা সহ ঘরের দক্ষিণ দিকে নির্দেশিত ৮ম জানালাটি পূর্ব থেকে পশ্চিমে। লু ফেং নিশ্চিত হতে পারেনি যে এই ৮ম জানালাটি কোনো কক্ষের সাথে সঙ্গতিপূর্ণ। এটি সম্ভবত এই ৩ বা ৪টি ঘরের একটি। লু ফেং তার শ্বাস আটকে রেখেছিল এবং তার হালকা শরীর কোনো শব্দ করেনি। সে একটা ঘরে ঢুকে থেমে গেল, তারপর দেয়ালের কাছে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনল। প্রকৃতপক্ষে তিনি সামান্য কিছু চ্যাটিং শব্দ শুনতে পাচ্ছিলেন, যা লু ফেংকে নির্ণয় করতে বাধ্য করেছিল যে তারা দুজন সেই ঘরে ছিল। তারপর চুপচাপ রুমের বাইরে চলে গেল। এটি এই ঘরটি হওয়া উচিত। লু ফেং তার আধ্যাত্মিক শক্তি দিয়ে ঘরের পরিস্থিতি স্ক্যান করেছিলেন। ওরা শুধু সেখানে চ্যাট করছে? লু ফেং হেসে উঠল। ঘরের ভিতরে ঝাং জেহু বর্তমানে ভাঙা সোফার বিপরীতে বসেছিলেন, যখন লি জিয়াও তার হাতে মেশিনগান পরিষ্কার করছিলেন। দুজনেই অপ্রস্তুতভাবে আড্ডা দিচ্ছিলেন। সেই ফায়ার হ্যামার স্কোয়াডে নিশ্চিত কোনো বল নেই।
শেষবার যখন তারা আমাদের সাথে দেখা করেছিল, তারা সরাসরি পুনরায় সরবরাহকারী ঘাঁটিতে ফিরে গিয়েছিল। আশ্চর্যের কিছু নেই যে আমরা যতক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের খুঁজে পাচ্ছি না, ঝাং জেহুকে অপমান করে বলেছিল। লি জিয়াও ঠান্ডাভাবে হেসেছিলেন, তারা আপাতত পালাতে পারে, কিন্তু চিরতরে নয়। যেহেতু আমরা এখন শত্রু, তারা নিশ্চিতভাবে মারা গেছে। ঝাং জেহু উপহাস করলেন, তারা মনে করে শুধু তাদের দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ঝাং জেহুয়ের মুখ কিছুটা পরিবর্তিত হয়েছে এবং লি জিয়াওয়ের মুখও কিছুটা পরিবর্তিত হয়েছে। আমার মনে হয়েছিল এখনই কিছু আছে। ঝাং জেহু লি জিয়াওর দিকে তাকাল। লি জিয়াও ভ্রুকুটি করে বললেন, আমিও কিছু অনুভব করেছি। যেহেতু যোদ্ধারা সবসময় জীবন ও মৃত্যুর সীমানায় থাকে, তাই বিপদের সম্মুখীন হলে তাদের হৃদয়ে কিছুটা অনুভূতি থাকবে। এবং তাদের এমন একটি স্পষ্ট অনুভূতি ছিল কারণ লু ফেং তার আধ্যাত্মিক শক্তি দিয়ে ঘরটি স্ক্যান করেছিলেন। যখন এই আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে পড়ে, নিয়মিত লোকেদের এটি লক্ষ্য করা কঠিন হয়, তবে শক্তিশালী যোদ্ধাদের এখনও এটির কিছুটা অনুভূতি থাকবে। বাইরে কোনো দানব থাকতে পারে, ঝাং জেহু নির্বে বলল। সম্ভবত লি জিয়াও মাথা ঝাঁকাল, যদিও আমরা যখন প্রথম এসেছিলাম তখন পুরো মদের দোকানের সমস্ত দানব পরিষ্কার করে দিয়েছিলাম, তবুও কিছু দানব দল থাকতে পারে যারা এইমাত্র দোকানে প্রবেশ করেছিল। কে? লি জিয়াও তার মেশিনগান ধরেছিলেন যখন ঝাং জেহু তার ধাক্কাটি ধরেছিলেন। দুজনেই উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। কয়েক ডজন বছরের ক্ষয়ক্ষতির পর এসব দরজার তালা দীর্ঘদিন ধরে ভেঙে গেছে। ঝ্যাং জেহু থেকে হালকা টান দিয়ে দরজাটা সহজেই খুলে গেল। আর দরজার বাইরে মানুষের ছায়াও ছিল না, দানবেরও ছায়া ছিল না। অনেক শব্দ নেই। ঝাং জেহু এবং লি জিয়াও এক দৃষ্টি বিনিময় করলেন। ঝাং জেহু তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাবধানে ঘর থেকে বের হতে শুরু করল। এবং তারপর হুশ হুশ। ঝাং জেহু এবং লি জিয়াওর সামনে দুটি ভয়ঙ্কর কালো আলো তাৎক্ষণিকভাবে হাজির। এক ভয়ঙ্কর কালো আলো তাৎক্ষণিকভাবে ঝাং জেহুয়ের বাম হাত জুড়ে আঁকতে থাকে এবং সঙ্গে সঙ্গে তার বাম হাতটি কেটে দেয়। হাতটি কেটে ফেলার পরে গতি না কমিয়ে এটি তাৎক্ষণিকভাবে বন্দুকধারীর লি জিয়াওর ঘাড়ের কাছে চলে যায়, যার ফলে লি জিয়াওর মাথাটি উড়ে যায়। এবং দ্বিতীয় বিস্ময়কর কালো আলো তাৎক্ষণিকভাবে ঝাং জেহুয়ের গলা জুড়ে এল। পুচি পুচি। তাজা রক্ত ঢেলে দিল। ইহ। ঝাং জেহুয়ের চোখ মেলে, কিন্তু সে শব্দ করতে পারল না। এই দুটি কালো আলো খুব দ্রুত ছিল। ঝাং জেহু এবং কালো আলোর মধ্যে সম্ভবত মাত্র 1 বা 2 মিটার ছিল এবং লি জিয়াও এর থেকে মাত্র 3 বা 4 মিটার দূরে ছিল। এত অল্প দূরত্বে স্নাইপার রাইফেল থেকে ছোড়া বুলেটের চেয়েও দ্রুত গতির বিপরীতে তারা কিভাবে এড়িয়ে যেতে পারে? হয়তো একজন উন্নত স্তরের যুদ্ধবাজে বেঁচে থাকার সুযোগ থাকবে, কিন্তু তাদের জন্য তাদের কাছে সবচেয়ে ছোট সুযোগও ছিল না। ঝাং জেহু কথা বলতে চেয়েছিল, কিন্তু সে শব্দ করতে পারেনি। তিনি তার কৌশলগত যোগাযোগ ঘড়ি টিপতে চেয়েছিলেন, কিন্তু তার বাম হাত ইতিমধ্যেই কেটে গেছে এবং কৌশলগত যোগাযোগ ঘড়িটি মাটিতে ছিল। আমি মারা যাচ্ছি। কিভাবে আমি মরতে পারি? ঝাং জেহু ডান হাত দিয়ে তার গলা চেপে ধরল। তাজা রক্ত যখন তার গলা থেকে উন্মত্তভাবে বাইরে ঢেলেছিল, সে স্পষ্টতই অনুভব করতে পারছিল যে তার জীবন ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে। এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে হতে পারে? এটা যেভাবে হতে পারে। হঠাৎ দরজায় একটি ছায়া হাজির, যোদ্ধার যুদ্ধের ইউনিফর্ম, মিশ্রিত বুট, এবং তার পিঠে একটি ঢাল এবং ফলক ছিল। তার 2 চোখ শীতলভাবে তার দিকে তাকিয়েছিল। ঝাং জেহুর চোখ তাকালেই গোলাকার হয়ে উঠল, কারণ সে বিশ্বাস করতে পারছিল না তার সামনে কোনো যোদ্ধা। লু ফেং। এটা আসলে লু ফেং ছিল। এটি আসলে সেই ধূর্ত লু ফেং ছিল যাকে সে মোটেও গুরুত্বের সাথে নেয়নি। আপনি প্রথমে যান, টাইগার ফ্যাং স্কোয়াডের অন্যান্য সদস্যরা শীঘ্রই আপনার সাথে যোগ দেবে। লু ফেংয়ের কণ্ঠ বেজে উঠল।
ঝাং জেহুর মুখ খোলা ছিল, কিন্তু গলা চেরা দিয়ে সে কিছু বলতে পারল না। এবং যখন ঝাং জেহু অনুভব করলেন তার দৃষ্টি ম্লান হতে শুরু করেছে, দুটি ভয়ঙ্কর কালো আলো লু ফেংয়ের কাছে ফিরে এসেছে এবং তার সামনে ঝুলছে। স্পষ্টতই তারা দুটি নিক্ষেপকারী ছুরি ছিল। দুটি নিক্ষেপকারী ছুরি ঠিক এইভাবে ঘোরাফেরা করে এবং তারপর লু ফেংয়ের উরুর পকেটের ভিতরে অবতরণ করে। আহ আহ! ঝাং জেহুর চোখ বড় বড় হয়ে গেল, যেন সে কিছু বলতে চায়, কিন্তু তার শরীর হিম হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাণহীনভাবে মাটিতে পড়ে যায়। মরার আগে তিনি অবশেষে লু ফেংয়ের সবচেয়ে বড় রহস্য বুঝতে পেরেছিলেন। লু ফেং আসলে একজন আত্মাপাঠক ছিলেন। মৃত্যুর আগে ঝাং জেহু তার টাইগার ফ্যাং স্কোয়াডের সকল সদস্যের কবর, দুঃস্বপ্নের ভবিষ্যৎও দেখেছিলেন। নীরবতা। মাটিতে আঘাত করা রক্ত থেকে কেবল ড্রিপ শব্দ সারা ঘরে বেজে উঠল, অন্য কোনো শব্দ ছিল না। দুটি মৃতদেহ সেখানে পড়েছিল এবং লু ফেং নিঃশব্দে সেখানে দাঁড়িয়েছিল যখন সে তাকিয়েছিল। ঝাং জেহু লু ফেং তার সামনে থাকা ব্যক্তির দিকে তাকালে তার মাথা নিচু করে। শুরু থেকেই ঝাং জেহু ভেবেছিলেন তিনি একজন পাকা অভিজ্ঞ এবং লু ফেং ছিলেন একজন রোকি। তাই তারা যখন ঝাং হাও বাইয়ের মামলা নিয়ে আলোচনা করছিল তখন তিনি মোটেও মাথা নিচু করেননি। এবং তখনই লু ফেংয়ের আধ্যাত্মিক শক্তি জাগ্রত হয়। যে যুক্তি ছিল শুধুমাত্র একটি ছোট মামলা। যদি কারণ চান তাহলে সময়কে দোষারোপ করুন, যেখানে টাইগার ফাং স্কোয়াড ফায়ার হ্যামার স্কোয়াডের সবাইকে মেরে ফেলার চেষ্টা করেছিল। সৌভাগ্যক্রমে লু ফেং শেষ পর্যন্ত সবাইকে বাঁচাতে পেরেছিলেন, কিন্তু তবুও ঝাংকে এখনও তার হাত হারিয়েছিলেন। সেই কারণে ফায়ার হ্যামার স্কোয়াড প্রতিশোধ নেওয়ার শপথ নেওয়ার সাথে সাথে তাদের দাঁত চেপেছিল। টাইগার ফ্যাং স্কোয়াডও ভয় পেয়েছিল যে শত্রুরা শক্তিশালী হয়ে উঠবে, তাই তারা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করেছিল। এক পক্ষের মৃত্যু না হওয়া পর্যন্ত উভয় স্কোয়াডই বিশ্রাম নেবে না। ঝাং জেহু এবং লি জিয়াওর মৃত্যুর সাথে ৬টি টাইগার ফ্যাং স্কোয়াডের ৪ সদস্য এখনও বাকি আছে। লু ফেং দরজায় দাঁড়িয়ে মনে মনে ভাবল, একবার তারা এখানে ফিরে এসে বুঝতে পারে যে এই দুজনকে হত্যা করা হয়েছে, তারা অবশ্যই সতর্ক থাকবে এবং বিভিন্ন সম্ভাবনার কথা ভাববে। তারপর আমাকে এই দৃশ্যটি সাজাতে হবে এবং তাদের চালাকি করতে হবে। এটা কাজ করে কি না এটা স্বর্গের উপর নির্ভর করে। অধ্যায় ১-৭ দৃশ্য তৈরি করা। লু ফেং দ্রুত সিঁড়ি বেয়ে নেমে যান, ৬ষ্ঠ তলা থেকে ১ম তলায়, মদের দোকানের প্রবেশদ্বার পর্যন্ত। লু ফেং এলাকা ঘুরে দেখেন। আশেপাশে অনেক বড় দানব প্যাক নেই। কতটা বিরক্তিকর! লু ফেং ভ্রুকুটি করল, কারণ সে এক নজরে আশেপাশে কয়েকটি দানব দেখতে পাচ্ছিল, কিন্তু পর্যাপ্ত দানব ছিল না। তার পরিকল্পনার জন্য তিনি থান্ডারবোল্ট স্কোয়াডের অন্য ৭ সদস্যকে এই ভেবে প্রতারিত করতে চান যে ঝাং জেহু এবং লি জিয়াও দানবদের দ্বারা নিহত হয়েছে। এরপরে লু ফেং গলি বরাবর বাইরের এলাকার দিকে ছুটলেন। গলি থেকে বের হওয়ার পর এক নজরে তিনি শিংওয়ালা শুয়োরের বিশাল দলকে লক্ষ্য করলেন। তাদের মধ্যে অন্তত ১ ছিল। যদি একজন নিয়মিত যোদ্ধা এটি দেখেন তবে সম্ভবত তাদের পালানোর সময়ও থাকত না, কিন্তু লু ফেং একটি হাসি দিল। এটা তারাই হবে। লু ফেং দ্রুত তাদের কাছাকাছি চলে গেল। চিৎকার! বেশ কয়েকটি শিংওয়ালা সুজোর এই মানব যোদ্ধার দিকে তাকিয়েছিল। একটি ক্রুদ্ধ গর্জন দল থেকে বাহিত হয়, যা এই শিংওয়ালা সুজোরের দলটির নেতার কাছ থেকে ছিল। হঠাৎ সমস্ত শিংওয়ালা সুজোরগুলি ছড়িয়ে পড়ল এবং পাগল হয়ে লু ফেংয়ের দিকে ছুটে গেল। মুহূর্তের মধ্যে পুরো রাস্তায় হইচই শুরু হয়ে গেল। হুডমুট শিংওয়ালা শুয়োরের দল ছুটে এল। আমি প্রথমে ১ বা ২টি দানবকে হত্যা করতে যাচ্ছিলাম যাতে তারা প্রথমে আমাকে ঘৃণা করে। আমি জানতাম না যে তাদের আমার পিছনে তাড়া করা এত সহজ হবে। লু ফেং ঘুরে দাঁড়ালেন এবং পালাতে শুরু করলেন। তিনি দ্রুত গলির দিকে এগিয়ে যান এবং সেখানে দৌড়াতে শুরু করেন। রামবল! গলিটি বেশ চওড়া ছিল, তাই ২টি শিংওয়ালা শুয়োর পাশাপাশি ছুটতে পারে।
লু ফেং এগিয়ে চলছিল যখন শিংওয়ালা সুজুরের দল পিছন থেকে পাগলের মতো তাড়া করছিল। পুচি, পুচি! দুটি ভয়ঙ্কর কালো আলো একটি বৃত্তের চারপাশে উড়ে এবং লু ফেংয়ে ফিরে আসে। দলটির সামনের দুটি শিংওয়ালা সুজুরটি তাৎক্ষণিকভাবে মারা গেল এবং তাদের পিছনে আরেকটি শিংওয়ালা সুজুরেরও একটি বিশাল ক্ষত ছিল। এই সময়ে শিংওয়ালা শুয়োরের ক্রুদ্ধ চিৎকার আরও জোরে হয়ে ওঠে, যা দেখায় যে তারা আরও বেশি ক্ষুব্ধ। যত রাগান্বিত হবে তত ভালো। লু ফেং, বিদ্যুতের মতো, মদের দোকানের পিছনের দরজা দিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। রাম্বল! শিংওয়ালা সুজোরগুলো এক এক করে সিঁড়ি বেয়ে উড়ে গেল। সিঁড়ি তৈরি কংক্রিটের মান বেশ ভালো ছিল, এমনকি ১ ডজন বছর পরেও এটি এখনও শিংওয়ালা সুজোরের দৌড়কে সমর্থন করতে পারে। লু ফেং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় ১০০ মিটার এগিয়ে গিয়ে তার গন্তব্যে ছুটে গেল, ৬ষ্ঠ তলায়। ৬ষ্ঠ তলায় পৌঁছানোর পর লু ফেংয়ের আধ্যাত্মিক শক্তির প্রভাবে ঝাং জে হুয়ে ম্যাচেট এবং লি জিয়াওয়ের মেশিনগান ঘোরাফেরা করতে শুরু করে। মেশিনগানটি এমনকি এটির সাথে দীর্ঘ দীর্ঘ বুলেট চেইন বরাবর টেনে নিয়ে গেছে। মেশিনগানটি লু ফেংয়ের সামনে ভেসে উঠল এবং ধান্দাটিও। হাউল! দানবরা বন্যার মতো ছুটে গেল ৬ষ্ঠ তলায়। লু ফেংয়ের দিকে উন্মত্তভাবে চার্জ করার সময় তারা প্রত্যেকে হলোয় দিয়ে গেল। আমার নিকটে আসো! লু ফেং হাঁসফাঁস করল এবং তার চোখে একটা উন্মত্ত আলো দেখা দিল। তার আধ্যাত্মিক শক্তি ট্রিগারটি টেনে নিয়েছিল এবং মেশিনগানের বড় ব্যারেলটি গর্জন করতে শুরু করেছিল যখন এটি একের পর এক গুলি ছুটতে থাকে। প্রতিটি সুজোরের চার্জের শক্তি ছিল অযৌক্তিক, তাই শিংওয়ালা সুজোরের মধ্যে গুলি ছুটে গেলেও তারা তাদের থামাতে পারেনি। পুচি, পুচি! একের পর এক শিংওয়ালা শুয়োরের গলার আঁকতে ভেসে থাকা ছুরিটা পাগলের মতো নাচতে থাকে। নিয়ন্ত্রণ হারানো শুয়োরের মৃতদেহ দেয়ালে আছড়ে পড়তে শুরু করে। রম্বল! অনেকবার ধাক্কা খেয়ে দেয়ালগুলো বিচ্ছিন্ন হতে শুরু করে। মেশিনগান এবং ছুরি উভয়ের শক্তিতে এক নিঃশ্বাসে কয়েক ডজন শিংওয়ালা শুয়োর মারা যায়। হলোয়ে লাশে ভরে গেছে। হাউল! একটি ক্ষুব্ধ গর্জন এলো। কালো দাগ এবং চকচকে রূপালি পশম সহ একটি বিশাল শিংযুক্ত সুজোর হাজির। যাই হোক, ইতিমধ্যেই ঘরের দুটি লাশের পাশে ছুরি এবং মেশিনগান পড়েছিল এবং লু ফেং নিজেই উত্তরের জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন। হুশ! লু ফেং বিদ্যুতের মতো জানালাটি গুলি করে ফেলে এবং তার উভয় বাহুরক্ষীদের উপর তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে একটি উত্থান শক্তি তৈরি করেছিল যা তাকে ধীর করে দেয়। লু ফেং সহজেই একটি দোতলা বিল্ডিংয়ের ছাদে অবতরণ করেন, সরাসরি একটি গলিতে ছুটে যান এবং দ্রুত অদৃশ্য হয়ে যান। চিৎকার! শিংওয়ালা সুজোরের দল, যেটি কয়েক ডজন দানবকে হারিয়েছিল, তারা সেই অভিশপ্ত মানব যোদ্ধাকে খুঁজে বের করার চেষ্টা করার সাথে সাথে মদের দোকানের ভিতরে উন্মত্তভাবে ধাক্কা দেয়। তারা সেই মানব যোদ্ধাকে খুঁজে পায়নি, তবে তারা দুটি তাজা মানব যোদ্ধার মৃতদেহ খুঁজে পেয়েছে। এই শিংওয়ালা সুজোরগুলি তখনই পাগল হয়ে এই মৃতদেহগুলির মাংস চিবিয়ে খেয়েছিল। শিংওয়ালা শুয়োরের কাছে মানুষের মাংস সত্যিই একটি উপাদেয় খাবার। মৃত শিংওয়ালা শুয়োরের লাশের জন্য আরও বেশি শিংওয়ালা সুজোর চলে গেল। এই ধরনের নিষ্ঠুর পরিবেশে বসবাসকারী দানবদের জন্য তারা খুব কমই কোনো মানুষকে খেতে সক্ষম হয়, তাই তারা বেশিরভাগই অন্য দানবের মৃতদেহ খায়। বিশেষ করে অসভ্য দানবদের জন্য একই প্রজাতির মৃতদেহ খাওয়া খুবই স্বাভাবিক। মানুষের মৃতদেহ হোক বা শিংওয়ালা শুয়োরের মৃতদেহ, তারা দ্রুত চূর্ণ হাড়ের স্তূপে পরিণত হয়েছিল। লু ফেং তার আসল জায়গায় ফিরে গেল এবং চুপচাপ দেখল। থান্ডারবোল্ট স্কোয়াডের ৭ সদস্য সম্ভবত প্রায় ২ ঘন্টার মধ্যে ফিরে আসবে। লু ফেং অবশেষে তার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ৭ জনকে দেখতে পেলেন। আচ্ছা হ্যাঁ, আপনি ০০৩ শহরের সর্বত্র দানবদের গর্জন শুনতে পাচ্ছেন এবং যুদ্ধটি এখনই মদের দোকানে ঘটেছে। যেহেতু বজ্রপাত স্কোয়াড শুধুমাত্র কয়েক মাইল দূরে, তারা লক্ষ্য না করলে এটি অদ্ভুত হবে। মদের দোকানের সামনে থান্ডারবোল্ট স্কোয়াডের ৭ জন উচ্চপ্রাণ সদস্য ফিরে আসার সময় হেসেছিল। তরুণ মাস্টারের ব্লেডটি এখনই সুন্দর ছিল
এটি এত নিখুঁতভাবে সেই কমান্ডার স্তরের দানব র্যাপিড উলফের গলায় টেনেছিল। টাইগার ফ্যাং স্কোয়াডের ক্যাপ্টেন তার প্রশংসা করার সাথে সাথে হাসলেন, কিন্তু তার অভিব্যক্তিটি হঠাৎ হিম হয়ে গেল। টাইগার ফ্যাং ক্যাপ্টেন মদের দোকানের অভ্যন্তরের দিকে তাকাল, এবং থান্ডারবোল্ট স্কোয়াডের অন্যান্য সদস্যরাও তাই করেছিল। রক্তের ঘ্রাণ লিউ নামের বৃদ্ধ প্রবীণ সরাসরি মদের দোকানে প্রবেশ করলেন, এবং অন্যরা অনুসরণ করলেন। রক্তের ঘ্রাণ আরও শক্তিশালী হয়ে উঠেছে। এখানে একটি বড় মাপের যুদ্ধ হয়েছে। এক বা দুটি দানবের রক্তের এত ভারী ঘ্রাণ থাকতে পারে না। টাইগার ফ্যাং ক্যাপ্টেন ভ্রুকুটি করলেন, এবং তার পাশের এক চোখের মধ্যবয়সী লোকটি অবিলম্বে তার কৌশলগত যোগাযোগ ঘড়িটি টিপে চিৎকার করে বলল, বাঘ, জিয়াও। টাইগার, জিয়াও, তোমরা দুজনেই তাড়াতাড়ি সাড়া দাও। কি হল? টাইগার ফার্ম স্কোয়াডের 4 সদস্যের চেহারা বদলে গেল। ক্যাপ্টেন, ওরা জবাব দিল না। এক চোখা মধ্যবয়সী লোকটি তার ক্যাপ্টেনের দিকে তাকাল। হয়তো তারা লক্ষ্য করেনি যে তাদের ঘড়িগুলো কম্পিত হচ্ছে। তাক পাশবিকটি বলা ছাড়া সাহায্য করতে পারেনি। যোদ্ধারা সবাই অত্যন্ত সংবেদনশীল, তারা কিভাবে লক্ষ্য করবেন না? টাইগার ফ্যাং ক্যাপ্টেন চুপচাপ বলল, চলুন উপরে দেখে আসি। যাও, চল দেখি, লিউ নামের বৃদ্ধ প্রবীণও আদেশ দিলেন। শীঘ্রই তারা 7 জন সবাই সিডিতে এসে পৌঁছল, কিন্তু তাদের সামনে সিডির দাগ দেখে তাদের সবার চেহারা কিছুটা বদলে গেল। স্পষ্টতই এই সিডিটি কেবলমাত্র বিপুল পরিমাণ দানব দ্বারা ধাক্কা খেয়েছিল। বেশ খানিকটা কংক্রিট ইতিমধ্যেই বিভক্ত হয়ে গেছে। সবাই সাবধান। ওরা 7 জন সাবধানে ধীরে ধীরে এগিয়ে গেল। ধীরে ধীরে গেলেও বেশি সময় না ব্যয় করে 6ষ্ঠ তলায় এসে পৌঁছায়। থান্ডারবোল্ট স্কোয়াডের 7 সদস্য সবাই গভীর নিঃশ্বাস ফেলল। মদের দোকানের পুরো 6ষ্ঠ তলায় স্পষ্টতই বিশাল জবা খিচুড়ি। মদের দোকানের ঘরের দেয়াল টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়েছিল, মেঝে রক্তের চিহ্নে ভরা ছিল, এবং মৃতদেহ থেকে প্রচুর পরিমাণে চূর্ণ হাড় ছিল, যার বেশিরভাগই দানবের ছিল। থান্ডারবোল্ট স্কোয়াডের 7 সদস্যের সমস্ত হৃদয় ডুবে গেছে। তারা জানত যে ঝাং জে হু এবং লিজিয়াও আজ ভাগ্যবান নয়। দেখুন, দেয়ালে এমনকি বুলেটের গর্ত আছে। মাটিতে বেশ কয়েকটি বুলেটের শেল রয়েছে। সায়ার সম্ভবত তার মেশিনগান গুলি করে দৈত্যের দলকে থামানোর জন্য। দুঃখের বিষয়ে তাদের মধ্যে অনেক বেশি ছিল। সবাই দ্রুত বিভিন্ন চিহ্ন খুঁজে পেল। শীঘ্রই সবাই ছিঁড়ে যাওয়া যুদ্ধের ইউনিফর্ম, সামান্য বিকৃত ম্যাচেট, সম্পূর্ণভাবে ভেঙে ফেলা মেশিনগান এবং কয়েকটি মানুষের হাড়ের দিকে তাকাল। বাঘের ছুরি এবং জিয়াওর বন্দুক। এই দুটি যুদ্ধের ইউনিফর্ম। যুদ্ধের ইউনিফর্মও ছিল অত্যন্ত মজবুত। যদিও তারা শিংওয়ালা শুয়োরের দ্বারা চিবিয়ে খেয়েছিল এবং ছিন্নভিন্ন অবস্থায় ছিল, তবুও সেগুলি তৈরি করা যেত। তারা অবিকল ঝাং জে হু এবং লি জিয়াওর যুদ্ধের ইউনিফর্ম ছিল। এটা কিভাবে হতে পারে? এটা যেভাবে হতে পারে, তার ব্রুটটি তার দাঁত চেপে ধরতে পারল না, কারণ সে বলল, বাঘ এবং জিয়াও তাদের ঘরে ছিল। কিভাবে তারা একটি ক্ষুধার্ত দানব দলের সাথে দেখা করতে এত দুর্ভাগ্য হতে পারে? যাও, চল নিচে যাই, লিউ নামের পুরানো ঝানু হঠাৎ আদেশ দিলেন। নিচে এক চোখের মধ্যবয়সী মানুষ, টাক পাশবিক এবং ডম সবাই হতবাক হয়ে গেল, এবং তারপরে কিছুটা রেগে গেল। টাইগার ফ্যাং ক্যাপ্টেন ভ্রুকুটি করে আদেশ করলেন, ঠিক আছে, বাঘ এবং জিয়াওর দেহাবশেষ পরিপাটি করুন এবং তারপরে নিচে যান। যেহেতু তাদের অধিনায়ক একটি আদেশ দিয়েছেন, অবশ্যই তারা অস্বীকার করার সাহস করবে না। কিছুক্ষণ পরে থান্ডারবোল্ট স্কোয়াডের 7 সদস্য মদের দোকানের প্রথম তলার লবিতে দাঁড়িয়েছিলেন। টাইগার ফ্যাং ক্যাপ্টেন, প্যান ইয়া, সকলের জানা উচিত, শান্তভাবে বললেন, টাইগার এবং জিয়াও তাদের মতোই সতর্ক। এমনকি যদি একটি দানব দল মদের দোকানে প্রবেশ করে, তাদের 5-0 এর বেশি সম্ভাবনা থাকা উচিত ছিল পালানো। এমনকি তারা পালাতে না পারলেও তারা বিপদ লক্ষ্য করলে আমাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হওয়া উচিত ছিল। অন্যান্য সদস্যদের মুখ কিছুটা পরিবর্তিত হয়েছে এবং তাদের মাথা নাড়ানো ছাড়া সাহায্য করতে পারেনি।
প্রকৃতপক্ষে লিউ নামের বৃদ্ধ প্রবীণ মাথা নেড়ে বললেন, এটা সন্দেহজনক কারণ এই দুজন মারা যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করেনি। তাই আমি উদ্বিগ্ন যে কেউ উদ্দেশ্যমূলকভাবে দৃশ্যটি সেট আপ করেছে এবং ঘটনাস্থলে একটি সোনার ডিভাইস রেখে গেছে। সেজন্য আমি সবাইকে নিচে নিয়ে এসেছি এই বিষয়ে আলোচনা করার জন্য। টাইগার ফ্যাং স্কোয়াডের অন্যান্য সদস্যরা লিউ নামের পুরনো প্রবীণকে আরও বেশি সম্মান জানানো ছাড়া সাহায্য করতে পারেনি। তাৎক্ষণিকভাবে সমস্যাটি খুঁজে পেতে এবং তার সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়ার জন্য পুরানো অভিজ্ঞরা স্পষ্টতই আরও অভিজ্ঞ। এটা একটা সম্ভাবনা, আরেকটা সম্ভাবনা। দানবের দলে কমান্ডার লেভেলের দানব। একবার তারা ওই দুজনের আলামত খুঁজে পেয়ে তারা লুকিয়ে তাদের উপর হামলা চালায়। বিপুল পরিমাণ দানব উপরের তলায় ছুটে আসছে। এমন জরুরি পরিস্থিতিতে তাদের দুজনের আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ ছিল না। লিউ নামের বৃদ্ধ প্রবীণ কথা বলতে থাকলেন। টাইগার ফ্যাং স্কোয়াডের 4 সদস্য এক দৃষ্টিতে আদান প্রদান করলেন। মিশ্র যুবক একটি উদ্বিগ্ন অভিব্যক্তি প্রকাশ করল এবং লিউ নামের বৃদ্ধ প্রবীণটি হেসে উঠল যখন সে শান্তভাবে বলল, চিন্তা করবেন না, যুবক মাস্টার। এমনকি যদি কেউ এই দৃশ্যটি তৈরি করে থাকে, তবে সে অগত্যা আপনাকে লক্ষ্য করছে না। ওয়ারগোড যোদ্ধারা এই ধরনের কৌশল ব্যবহার করবে না এবং যুদ্ধবাজ যোদ্ধারা আপনার সাথে ঝামেলা করার সাহস করবে না। সিনিয়র লিউ, তরুণ মাস্টারের নিরাপত্তার কথা মাথায় রেখে আমাদের হেডকোয়ার্টার সিটিতে ফিরে আসা উচিত, টাইগার ফ্যাং ক্যাপ্টেন পানিয়া কথা বলেছেন। অধ্যায় 1.8 তার ছোট ভাইয়ের সাথে ফোন কল। মদের দোকানের চারপাশে নির্গত রক্তের গন্ধ প্যানিয়া, বাঘের ফ্যাং ক্যাপ্টেন, উদ্বেগে ভরেছিল। তাদের মৃত্যু দানবদের দ্বারা হতে পারে, তবে এর পেছনে কোনো যোদ্ধা থাকার সম্ভাবনাও বেশি। এবং কী ধরনের নিয়মিত যোদ্ধা তরুণ মাস্টার লি উইয়ের বিরুদ্ধে যেতে সাহস করবে? তাদের সম্ভবত আমার টাইগার ফ্যাং স্কোয়াডের বিরুদ্ধে ক্ষোভ আছে। তিনি এই তরুণ মাস্টার পরিচয় পরিষ্কার ছিল। যদিও সে মিশ্র যুবক, তার বাবা চীনা। যুবক মাস্টারের পিতার শক্তি বা তার পটভূমি। কিছু যোদ্ধা এই তরুণ মাস্টার লি ওয়েইকে রাগ করার সাহস করবে। কোন দরকার নেই, বৃদ্ধ অভিজ্ঞ লিউ তার হাত নেড়ে বললেন, আমার এবং কা লং এখানে, তরুণ মাস্টারের নিরাপত্তা নিশ্চিত। সাদা পাশবিকটিও বাঘের ফ্যাং স্কোয়াডের কয়েকজন সদস্যের দিকে তাকিয়ে ঠান্ডাভাবে হেসেছিল। ইয়ং মাস্টার লি প্যান ইয়া মিশ্র যুবকের দিকে তাকিয়ে থাকতে পারল না। আমার প্রশিক্ষণের সময়সূচি এখনও শেষ হয়নি, মিশ্র যুবকদের ভ্রুকুটি করেছিল। সিনিয়র লিউ সামান্য ভ্রুকুটি করে বললেন, যোদ্ধারা সর্বদা জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী সীমানায় চলে। আপনি কিভাবে কিছু অনিশ্চয়তা সম্পর্কে এত ভয় পেতে পারেন? আপনি যদি সর্বদা এত ভয় পান তবে ভবিষ্যতে আপনি কিভাবে কিছু করতে পারবেন? প্যান ইয়া এবং অন্যরা কিছুই বলেনি। আপনারা আমাদের অনুসরণ করতে পারেন। এটা কি কাজ করবে না? সিনিয়র লিউ যখন এই কথা বললেন, তখন প্যান ইয়া এবং বাঘের ফ্যাংয়ের অন্যান্য সদস্যরা এক দৃষ্টি বিনিময় করলেন। হেডকোয়ার্টার সিটিতে ফেরার চিন্তা বাদ দিয়ে সবাই। তারা পরিষ্কার ছিল যে 2 উন্নত যুদ্ধবাজকে অনুসরণ করা সত্যিই খুব নিরাপদ ছিল। সিনিয়র লিউ ঠিক বলেছেন। আমরা যদি সব সময় ভয় পাই, তাহলে কি আমরা যোদ্ধা হিসেবেও বিবেচিত হতে পারি? এমনকি যদি কেউ আসলে আমাদের পিছনে থাকে, আমরা যখন তাকে খুঁজে পাই, আমরা তাকে সরাসরি মেরে ফেলব। প্যান ইয়ার চোখ জুড়ে একটি ঠান্ডা আলো জ্বলে উঠল। আমরা সিনিয়র লিউ শুনব, এক চোখের মধ্যবয়সী লোকটি বলে হেসে উঠল। টাইগার ফ্যাং স্কোয়াডের সদস্যরা সবাই ইঙ্গিত দিয়েছিল যে তারা সিনিয়র লিউর কথা শুনবে। এই জায়গাটা রক্তের ঘ্রাণে পূর্ণ, আসুন একটা অবস্থান পরিবর্তন করি, সিনিয়র লিউ বললেন। তৎক্ষণাৎ বজ্রপাত দলের 7 সদস্য যে মদের চেইন স্টোর থেকে বেরিয়ে যান। লু ফেং নিঃশব্দে তার দূরবীন দিয়ে তার আসল অবস্থান থেকে দেখেছিলেন। তারা সত্যিই যে মদের চেইন স্টোর ছেড়ে গেছে। থান্ডারবোল্ট স্কোয়াডের 7 সদস্য দোকান ছেড়ে বেশ কিছুক্ষণ রাস্তার ধারে চলে গেল এবং তারপর লু ফেংয়ের দৃষ্টিক্ষেত্র থেকে অদৃশ্য হয়ে গেল। ছিস, এই ভিলা যথেষ্ট উঁচু নয়, তাই আমি এতদূর দেখতে পাচ্ছি না।
লু ফেং দ্রুত তার ব্যাকপ্যাক, ঢাল এবং ব্লেড নিয়ে জাগুয়ারের মতো ভিলা থেকে উড়ে গেল। তিনি একটি আশ্চর্যজনক গতিতে ছুটলেন এবং সরাসরি রাস্তার ওপারে লম্বা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ছুটে গেলেন। এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি 1 তলা লম্বা ছিল। লু ফেং এর ঢাল এবং ফলক সবই তার আধ্যাত্মিক শক্তি দ্বারা প্রভাবিত। লু ফেং এর গতি ছিল জঘন্য। একটা ছায়া ক্রমাগত সিঁড়ি বেয়ে উঠছে। হুশ, হুশ, হুশ। কয়েক সেকেন্ডের মধ্যে প্রথম তলা থেকে 1 তলায় চলে গেলেন। 1 তলায় একটি কক্ষে লু ফেং উত্তরের জানালার পাশে দাঁড়িয়ে তার দূরবীন দিয়ে নিচের দিকে তাকাল। এত উঁচু জায়গা থেকে তিনি আরও দেখতে পেরেছিলেন। তিনি দ্রুত থান্ডারবোল্ট স্কোয়াডের 7 সদস্যকে রাস্তা দিয়ে হাঁটতে দেখেন। এই 7 জন লোক বেশ খানিকটা পথ হেঁটেছিল, তারপর শেষ পর্যন্ত 6 তলা লম্বা একটা ভাঙা আবাসিক অ্যাপার্টমেন্টে ঢুকেছিল। আমি ভাবছি যে আমার করা দৃশ্যের কোনো প্রভাব আছে কি না, লু ফেং স্কুইন্ট করে বললেন। এটি কাজ করবে কি না তা স্বর্গের উপর নির্ভর করে। আমি আমার সুযোগের জন্য অপেক্ষা করব। লু ফেং আবার দেখার দিন শুরু করলেন। একজন যোদ্ধা হিসাবে আপনার প্রথমে যথেষ্ট ধৈর্য এবং সংকল্প প্রয়োজন। তাদের কোনটি ছাড়া আপনি কিভাবে বিস্ময়কর শক্তি অর্জন করতে পারেন? স্বাভাবিকভাবেই লু ফেং একা দেখার সাথে ভালো ছিল। প্রথম দিন থান্ডারবোল্ট স্কোয়াড বিকেলে শিকারে গিয়েছিল। এবার 7 জনই একসঙ্গে চলে গেল। দ্বিতীয় দিন থান্ডারবোল্ট স্কোয়াড সকাল এবং বিকেলে বেরিয়েছিল। তাদের মিশ্র যুবক মাস্টারকে প্রশিক্ষণের অনুমতি দেয়। আগের মতো লু ফেংকে কোনো সুযোগ না দিয়ে তারা 7 জন একসাথে চলে গেল। তৃতীয় দিন তারা এখনও সকাল এবং বিকেলে বেরিয়েছিল এবং এখনও তারা 7 জন সদস্যকে একসাথে নিয়ে বেরিয়েছিল। মনে হচ্ছে এই বাঘের ফ্যাং স্কোয়াডটি আসলেই সন্দেহজনক। লু ফেং বিছানায় বসেছিলেন, যা তিনি ইতিমধ্যে কিছুটা পরিষ্কার করেছেন, এবং নীরবে জানালা দিয়ে তাকাচ্ছেন। এখন পর্যন্ত আকাশ ছিল অন্ধকার এবং তারায় ভরা। তারার আলো জানালা দিয়ে ঘরে ঢুকল। বাতাস খানিকটা রক্তের গন্ধে ভরে গেল। আমার কি করা উচিত? লু ফেং ভ্রুকুটি করল। যদি এটি এভাবে চলতে থাকে তাহলে সেই মিশ্র যুবক মাস্টারের প্রশিক্ষণের সময়সূচি শেষ হবে এবং হেডকোয়ার্টার সিটিতে ফিরে যেতে পারে। রিন। লু ফেং অনুভব করলেন তার কবজিতে থাকা কৌশলগত যোগাযোগ ঘড়িটি সামান্য কম্পিত হচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখলেন এটা তার ভাইয়ের ফোন। লু ফেংকে প্রত্যাহার করুন আদেশ দেন। বিবৃতিত হ্যালো ভাই। ঘড়ি থেকে লু হুয়ার আওয়াজ এল। লু হুয়া, তুমি আমাকে কিভাবে ডাকছ? একটি হাসি লু ফেং এর মুখ ভরা। তিনি অত্যন্ত খুশি ছিল। মরুভূমিতে অন্য লোকদের শিকার করা একা একা। তার পরিবারের সাথে আড্ডা দিতে সক্ষম হওয়ার জন্য তার পুরো হৃদয় উষ্ণ ছিল। আমি শুধু তোমার কথা ভাবছি ভাই। লু হুয়া স্পষ্টভাবে স্বস্তি ও খুশি। ভাই, আমি সম্প্রতি আবার আমার স্টক থেকে 1 টন টাকা উপার্জন করেছি। এটা খুব ভালো লাগছে। উহু, কিভাবে টাকা পেলেন? লু ফেং হেসে উঠল যেমন সে জিজ্ঞেস করল। লু হুয়া উত্তেজিতভাবে বলেছেন, আমি যে 8টি স্টক নিয়ে কাজ করছি তার মধ্যে 6টি মানসম্পন্ন স্টক, বাকি 2টি বিনিয়োগের। মানের স্টকগুলি দুর্দান্ত এবং প্রতি বছর আমাকে প্রচুর অর্থ উপার্জন করে। কিন্তু এই 6টি শেয়ারের মধ্যে একটির মূল্য দ্রুত পতন শুরু হয়েছে। আমি খুব ভয় পেয়েছিলাম এবং ভেবেছিলাম কোম্পানির সাথে কিছু ভুল হয়েছে। এটি দেখার পরে আমি এটিতে কিছু ভুল খুঁজে পাইনি। জিস, যদি আমার বিনিয়োগ স্টকগুলির ক্ষেত্রে এটি ঘটে থাকে তাহলে আমি সম্ভবত আমার মাংস কেটে ফেলব। কিন্তু আমি এই মানের স্টকগুলিতে বিশ্বাস করি এবং আমি বরং দীর্ঘ সময়ের জন্য সেগুলি ধরে রাখতে চাই। এবং যেহেতু আমি কোম্পানিতে কিছু ভুল খুঁজে পাইনি, তাই আমার ভয় পাওয়ার কিছু নেই। যদি এটি কমে যায় আমি এটি কিনব। এটি ক্রমাগত পতন অব্যাহত রেখেছে। এটি 1 ডজন দিনের মতো কমেছে এবং এর মূল্যের 5 হারিয়েছে। আমি কার্যত আমার সমস্ত অর্থের 8 নিয়েছি এবং সেই স্টকগুলিতে ফেলে দিয়েছি। কে জানত যে গত কয়েকদিনে এটি মূল্যে উঠতে শুরু করবে? 2 দিনের মধ্যে এটি কেবল তার আসল মূল্যে ফিরে আসেনি,
তবে এটি কিছুটা বেশিও গিয়েছিল। জিস, এই থেকে আমি মূলত আমার টাকা দ্বিগুণ করেছি। হা হা হা, দারুণ লাগছে। লু ফেং ঘড়ি থেকে ভেসে আসার স্বর থেকে তার ভাইয়ের উত্তেজনা অনুভব করতে পারে। ভালো, আপনার ভাইয়ের চেয়ে অনেক ভালো। লু ফেং হেসেছিলেন যখন তিনি প্রশংসা করেছিলেন, আপনার কাছে এখন প্রায় 100 মিলিয়ন নেই। তিনি গতবার তার ভাইকে 50 মিলিয়ন দিয়েছিলেন, তাই লু হুয়ার প্রায় 80 মিলিয়ন থাকতে হবে। হ্যাঁ, এখন এটি প্রায় 170 মিলিয়ন। লু হুয়া হেসে উঠল, ভাই, আপনি আমাকে যে টাকা দিয়েছেন তার জন্য এই সব ধন্যবাদ। যদি আমার প্রিন্সিপাল যথেষ্ট মহান না হন, আমি কিভাবে এত টাকা উপার্জন করতে পারতাম? যেহেতু তিনি টাকা দ্বিগুণ করেছেন। যদি তার কাছে মাত্র 1,000,000 থাকত তবে তার মোট 2,000,000 হবে। কিন্তু যেহেতু তার কাছে 80 থেকে 90 মিলিয়ন ছিল, তাই তিনি এটিকে 170 থেকে 180 মিলিয়নে পরিণত করেছেন। এই কারণেই লোকেরা বলে যে আপনার প্রথম 100 মিলিয়ন উপার্জন করা সবচেয়ে কঠিন, যেখানে আপনার দ্বিতীয় 100 মিলিয়ন উপার্জন করা সহজ। তুমি ভালো। আপনার ভাই প্রায় 2 মাস ধরে মরুভূমিতে শিকার করছে, কিন্তু আমি মাত্র 100 মিলিয়নের কাছাকাছি আয় করেছি, লু ফেং বলল, কিন্তু মনে মনে সে অবাক হয়ে গেল। স্টক নিয়ে খেললে প্রচুর টাকা আয় হয়। আপনি টাকা দিয়ে টাকা উপার্জন করছেন। আপনার যত বেশি টাকা থাকবে তত বেশি টাকা আপনি উপার্জন করবেন। অবশ্যই, আপনি সম্ভাব্য অনেক টাকা হারাতে পারেন। তবে ভাই, এই সম্ভাবনা প্রায়ই আসে না। লু হুয়া হেসে উঠল। লু হুয়া ইতিমধ্যেই কয়েক বছর ধরে স্টক নিয়ে খেলছে, তাই এত অল্প সময়ে এত টাকা উপার্জন করা সত্যিই বিরল। লু ফেং তার কৌশলগত যোগাযোগ ঘড়িটি পরিচালনা করার সময় নিজেকে ভেবেছিলেন। তিনি তার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেন এবং তার ভাইয়ের অ্যাকাউন্টে 180 মিলিয়ন স্থানান্তর করেন। আহ, বিস্মিত সুরে লু হুয়া বলে উঠলেন, ভাই, আমার অ্যাকাউন্ট। আপনার ভাই সম্প্রতি 1 টন টাকা উপার্জন করেছেন, তাই এটি আপনার জন্য। কঠোর পরিশ্রম করুন এবং শেয়ার বাজারে তাদের ব্যবহার করুন। যদি একদিন আপনি 5 বিলিয়নে পৌঁছান, আপনার ভাই আপনাকে একটি বিশাল চমক দেবে। লু ফেং হাসতে হাসতে বলল। লু ফেং কখনই তার ভাইকে জীবনের অমৃত সম্পর্কে বলেনি, যেহেতু জিনিসটা অনেক দামি। কিন্তু লু ফেং এর পরিকল্পনা অনুযায়ী, যদি সে এবং তার ভাই উভয়েই অর্থ উপার্জন করে, সে তার কিছু টাকা তার ভাইকে দিতে পারে এবং তার ভাই সেই টাকা ব্যবহার করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারে। যদি তারা অর্থের বাইরে অর্থ উপার্জন করতে থাকে, তাহলে হয়তো 3 বিলিয়নে পৌঁছানো অসম্ভব নয়। 5 বিলিয়ন, লু হুয়া বলে উঠল। চিন্তা করবেন না, আমি আপনাকে টাকা ধার দিতে থাকব। লু ফেং হেসে উঠল। তখন হয়তো তার টাকা ও লু হুয়ার টাকা মিলিয়ে 3 বিলিয়ন হবে। টাকা পাওয়ার পর সে জীবনের অমৃত কেনার একটা উপায় ভাববে, যাতে তার ভাই আবার উঠে দাঁড়াতে পারে। ঠিক আছে, ভাই, আমি কঠোর পরিশ্রম করব, লু হুয়া আত্মবিশ্বাসী সুরে বলল। ঠিক আছে, লু ফেং হেসে বলল, আচ্ছা, তোমার আগে বিশ্রাম নেওয়া উচিত। ঠিক আছে, ভাই, মরুভূমিতে সাবধানে থাকুন। 2 ভাই তাড়াতাড়ি ফোন শেষ করে। মিনিউ সেক্টর, লু ফেংয়ের বাড়ি। দোতলায় তার ভাইয়ের ঘরে, লু হুয়া উত্তেজিতভাবে তার ফোন বন্ধ করে তার কম্পিউটারে চ্যাট শুরু করে। হুয়া, দেখে মনে হচ্ছে আপনি মজা করছেন। স্ক্রিনে একটি তরুণী হাসল। হে হে, অবশ্যই আমি খুশি। লু হুয়া উত্তেজিতভাবে পর্দায় এই তরুণীর সাথে চ্যাট করেছেন। এই যুবতীর গাল ছিল একটি শিশুর মতো এবং ছোট কান এবং ছোট চুল ছিল। তাকে খুব উজ্জ্বল এবং খাঁটি মেয়ে বলে মনে হয়েছিল। তিনি লু হুয়ার বান্ধবী জিও নান। যেহেতু জিয়াও নানের কলেজ এখানেই, সে কলেজের ছাত্রী হলেও সে এখনও বাড়িতে ঘুমাচ্ছে। জিয়াও নান বর্তমানে তার বেডরুমে লু হুয়ার সাথে তার কম্পিউটারের মাধ্যমে চ্যাট করছিলেন। এবং তার ঘরের বাইরে, বসার ঘরে সোফায় বসেছিলেন এক মধ্যবয়সী দম্পতি। যদিও তারা টিভি দেখছিল, তাদের কেউই এতে মনোযোগ দিচ্ছিল না।
আমাদের কি করা উচিত? মাঝবয়সী মহিলা তাড়াতাড়ি বললেন, আপনি জিয়াও নানের মেজাজ জানেন, যদি আমরা জোর করে তাদের আলাদা করি তবে সে অবশ্যই আমাদের ঘৃণা করবে। যদি সে আমাদের ঘৃণা করতে চায় তাহলে তাকে যেতে দাও। এটা তার নিজের ভালোর জন্য। মাঝবয়সী লোকটি রাগ করে বলতে পারল না, সে যখন ছোট ছিল তখন থেকে সে কখনই কোনো কষ্টের মধ্য দিয়ে যায়নি। তিনি কি এখনো মনে করেন যে তিনি একটি রূপকথার মধ্যে বাস করছেন? আমরা খুব ধনী নই, তবে আমরা এখনো একটি ভালো জীবনযাপন করছি। আমাদের মেয়েটি দেখতে সুন্দর, তাহলে সে কেন প্রতিবন্ধী? সেই প্রতিবন্ধী ব্যক্তির ভাই একজন যোদ্ধা। কিন্তু সে যদি যোদ্ধা হয়, এটা এমন নয় যে তার ভাই আমাদের মেয়ের সাথে সম্পর্কের মধ্যে রয়েছে। যাই হোক না কেন, আমি আমাদের মেয়েটিকে এভাবে আগুনের গর্তে ঝাঁপ দিতে দেখতে পারি না। যদি বুড়ো লি না থাকত, আমি কখনই জানতাম না যে আমাদের মেয়েটি আমাদের পিঠের পিছনে মিনিউজ সেক্টরের প্রতিবন্ধী ব্যক্তির সাথে ডেটিং করছে। আমি এই মুহূর্তে খুব বিরক্ত। মধ্যবয়সী লোকটির মুখ ক্ষিপ্ত ছিল। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। To be continued.